আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। প্রায় দেড় যুগ পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলিবিদ্ধ ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা, বিভিন্ন স্থানে বিক্ষোভ। কেরানীগঞ্জের জমেলা টাওয়ারের 12 তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। এবং মহান বিজয় দিবসকে সামনে রেখে ফুল চাষে ব্যস্ত যশোরের গদখালির কৃষকরা, এবার ভালো দাম পাওয়ার আশা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রায় দেড় যুগ পর আগামী 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতরাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, দীর্ঘ দেড় যুগ গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর ঢাকার মাটিতে তিনি পা রাখবেন। তার আগমনে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, তারেক রহমান দেশে আসলেই সেসব বাধা দূর হয়ে যাবে, স্বস্তি ফিরে পাবে দেশের মানুষ। সবার সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো সংঘাত চায় না, তাদের উপর কোনো আঘাত আসলে বিএনপিও বসে থাকবে না। আগামী 25 ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবে। দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাই। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। গুলিবিদ্ধ ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এভারকেয়ার হাসপাতালে চলছে তার চিকিৎসা। এর আগে ঢাকা মেডিকেলে হাদির মাথায় অস্ত্রোপচার করে গুলি বের করা হয়, এরপর নেওয়া হয় লাইফ সাপোর্টে। রাতেই সেখান থেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে। গতকাল জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফুঁসে ওঠে জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধারা। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি সহ বিভিন্ন দল ও জুলাই আন্দোলনে থাকা সংগঠনগুলো। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমদাদ, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওনার মাথার অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। তো এই মুহূর্তে হাদির শারীরিক কি অবস্থা, তার সর্বশেষ খবর আমাদেরকে বিস্তারিত জানাবেন। রাত্রি হাদির যে অপারেশনটি গতকালকে হয়েছে, সেই অপারেশনের মধ্যে দিয়ে তার মাথায় যে বুলেটটি ছিল, সেই বুলেটটি কিন্তু অপসারণ করা হয়েছে, বের করে নিয়ে আসা হয়েছে। এবং এর ফলে তিনি এখন পর্যন্ত তার যে ব্রেনটি রয়েছে সেটি কিন্তু আঘাতপ্রাপ্ত। তো এই ধরনের যে অপারেশন হয়, বিশেষ করে ব্রেনের এই ক্রিটিক্যাল একটি অপারেশন বা জটিল একটি অপারেশন বলা হচ্ছে, এই অপারেশনকে এই ধরনের অপারেশনের পর আসলে 72 ঘন্টা পর্যন্ত তাকে অবজারভেশন করতে হবে। চিকিৎসকরা এভারকেয়ার হাসপাতালে তাকে সেই পর্যবেক্ষণে রেখেছেন। এখানকার আইসিইউতে তিনি ভর্তি রয়েছেন। সেখানে কিন্তু
তার চিকিৎসা চলছে। তো এইখানে আসলে তার যে রক্তক্ষরণগুলো আছে সেগুলো বন্ধ হয়েছে, বিশেষ করে ব্রেনে গুলি লাগার কারণে সারা শরীরের যে সার্বিক যে রক্ত সঞ্চালন ব্যবস্থা রয়েছে সেই সঞ্চালন ব্যবস্থার উপরে কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়ে, এবং সেই প্রভাবের কারণে হাদির নাক থেকে এবং গলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, যেটি আসলে চিকিৎসকদের জন্য চিন্তার কারণ ছিল। এবং যদিও ইএনটি স্পেশালিস্ট তথা নাক কান গলা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু সেটি তাদের নিজস্ব যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটির মাধ্যমে বন্ধ করার চেষ্টা করেছেন এবং সেখানে তারা সফল হয়েছেন। আমরা যতটুকু সর্বশেষ জানতে পেরেছি যে হাদির যেহেতু গুলি একটি ছোট জিনিস, এটি প্রবেশ করার সময় আসলে ছোট্ট একটি গর্ত করে, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় বিশাল একটি জায়গা কিন্তু তার যে ফোর্স রয়েছে, ঘূর্ণায়মান গতি রয়েছে, সেই গতির কারণে বিশাল একটি জায়গা কিন্তু ভেঙে দিয়ে বা গুড়িয়ে দিয়ে চলে যায়। সেক্ষেত্রে হাদির বাম পাশের চোয়াল থেকে গুলিটি লেগে আসলে ডান পাশের চোয়াল থেকে বের হওয়ার সময় কিন্তু বিশাল রকমের একটি ক্ষত সৃষ্টি করেছে, যে ক্ষতের কারণে আসলে তার যে ব্রেন রয়েছে, তার যে মস্তিষ্ক রয়েছে, সেখানকার কিছু সেল ড্যামেজ হয়েছে, এবং এই সেল ড্যামেজ হওয়ার কারণে তার যে সার্বিক ব্যবস্থাপনা রয়েছে শরীরের, সেটি কিন্তু এখন কোনো কাজ করছে না। গতকাল রাতে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যেটি জানিয়েছিলেন যে তিনি কিন্তু এখন পর্যন্ত সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন, তার ব্রেনে গুলি লাগার কারণে ব্রেন ফাংশন করছে না, এবং সেই কাজ না করার কারণে তার যে শ্বাস প্রশ্বাসের যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু তিনি নিজে থেকে করতে পারছেন না। কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন মেশিনে তাকে রাখা হয়েছে, অর্থাৎ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এবার কেয়ার হাসপাতালে তিনি আছেন, এবং চিকিৎসকরা কিন্তু এই যে আগামী 72 ঘন্টা কিন্তু তাকে পর্যবেক্ষণ করবেন, এবং এই 72 ঘন্টার মধ্যে আসলে বলা যাবে যে হাদির শারীরিক অবস্থার কতটা উন্নতি হয়েছে কিংবা অবনতি হয়েছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম, এখানকার ডিউটি ম্যানেজার যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকালবেলা হাদির পরিবারের সাথে তার সার্বিক অবস্থা যেটি রয়েছে, হাদির শারীরিক অবস্থা, সেটি সম্পর্কে ব্রিফ করা হয়েছে। অথবা কিছুক্ষণের মধ্যে হাদির যে বড় ভাই রয়েছেন তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাদির সার্বিক যে অবস্থা রয়েছে সেটি আমাদেরকে জানাবেন। তো রাত্রি এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে সব শেষ তথ্য। ইমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা এখন চলে যাচ্ছি পরের সংবাদে। ওসমান হাদির উপর হামলা দুঃখজনক, জঘন্য ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বিষয়ে কর্মশালায় তারেক রহমান অভিযোগ করেন, একটি গোষ্ঠী যারা নির্বাচনের বিরোধিতা করছে তারাই দেশের স্থিতিশীলতা বিনষ্টে উঠে পড়ে লেগেছে। গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি ও দলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার ষষ্ঠ দিনে ছাত্রদলের নেতা কর্মীদের সামনে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান সহ খাতভিত্তিক বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক দল আওয়ামী লীগের ভোট পেতে নানাভাবে পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করছে। তাই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এখন তারা কোনো কথা বলছে না। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথা আমাদেরকে বলতে হবে। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ, অবাস্তব প্রতিশ্রুতি দেয় না বিএনপি। আমরা যদি এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে না পারি, স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে, দেশের অর্থনীতি বলো, দেশের কৃষি ব্যবস্থা বলো, দেশের শিল্প ব্যবস্থা বলো, শিক্ষা ব্যবস্থা বলো, চিকিৎসা ব্যবস্থা বলো, সামগ্রিকভাবে সমাজ দেশকে যে জায়গায় রেখে গিয়েছে, যারা ষড়যন্ত্র করছে তারা তাহলে আরো সুযোগ পেয়ে যাবে। এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ, এই ষড়যন্ত্র বন্ধ দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন বিরোধী শক্তির ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, বিভ্রান্তি ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ
অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। তারেক রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হলে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্বৃত্তদের গুলিতে মুমূর্ষু অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় হাদির পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ওসমান হাদির সুস্থতা কামনা করেন জিয়া পরিবারের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। হাদির ভাই বোন ও কয়েকজন সহকর্মী এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফরিদপুর ৩ সদর আসনে। পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতি বিজড়িত এই আসনে বিএনপি জামায়াতের পাশাপাশি ব্যবসায়ী একে আজাদ নির্বাচনী মাঠে নামলে তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী বলছেন, যিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তাকেই ভোট দেবেন তারা। এদিকে ফরিদপুর ১ আসনেও জমে উঠেছে প্রচারণা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ফরিদপুর থেকে ফিরে আলী আসগর ইমনের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। ফরিদপুর ৩ সদর আসনে মোট ভোটার ৪,৬৪,৮৩৪ জন। এ পর্যন্ত ৩টি দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, জামায়াতে ইসলামীর প্রফেসর আব্দুত তাওয়াব এবং খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচন তো সুবিধা লাগে না, মানে হাঙ্গামা হবে। এখনো নির্বাচনের মাঠ সেভাবে গরম হয়নি, যেহেতু সামনে নির্বাচন, ইনশাআল্লাহ আমাদের ফরিদপুরের নির্বাচন সুষ্ঠু হবে এবং আমরা তরুণ ভোটাররা খুবই আনন্দ এবং উৎসাহের সঙ্গে ভোট প্রদান করব। তবে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি একে আজাদ নির্বাচনে এলে এখানকার ভোটের হিসেব পাল্টে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। স্বতন্ত্র প্রার্থী হিসাবে যদি একে আজাদ নির্বাচন করে তাহলে ভোটের হিসাব পাল্টে যেতে পারে। আমরা চাই দেশের উন্নয়ন হোক বা জিনিসের দাম কমুক, যাতে গরিব মানুষ সবাই কেনাকাটা খাইতে পারে। ভোট নিয়ে আগ্রহ রয়েছে স্থানীয়দের মধ্যে, তবে প্রচারণা কম হওয়াতে সন্তুষ্ট নন তারা। এদিকে ফরিদপুর ১ আসনেও জমে উঠেছে প্রচারে নেমে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বহু বেকার মানুষ, তেমনটা শিল্প উন্নত হয়নি। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে অনেক কাজ করার সুযোগ আছে। নির্বাচিত প্রতিনিধি এলাকার মানুষের পক্ষে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নরসিংদীতে আছেন সহকর্মী ইয়াসিন রানা। নির্বাচনী খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানার, নরসিংদীতে ভোটের হাওয়া কেমন দেখছেন? এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমি এই মুহূর্তে আছি নরসিংদী ১ আসনের মাধবদী এলাকাতে। এই আসনটি এটা মূলত নরসিংদী সদর আসন। এখানে বিশেষ করে অনেকগুলো শিল্প কারখানা রয়েছে। এছাড়া সদর আসন সহ আশেপাশের এলাকা নিয়েই মূলত নরসিংদীর এই আসনটি গঠিত। এখানে বিএনপির প্রার্থী, বিএনপির জেলার সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এছাড়া জামায়াতের প্রার্থী রয়েছেন ইব্রাহিম ভুইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন, এছাড়া খেলাফত মজলিসেরও প্রার্থী রয়েছেন। এখানে আপনি কি এখানে ভোটের মাঠে কয়েকটি ইকুয়েশন আছে যেগুলো আমি জানানোর চেষ্টা করব আপনাকে। প্রথমত, এখানে অনেকগুলো শিল্প কারখানা রয়েছে। শিল্প কারখানার যারা মালিক পক্ষ রয়েছেন, মূলত ব্যবসায়ীরা, তারা ভোটের মাঠে এক ধরনের প্রভাব বিস্তার করে থাকেন। এছাড়া আরেকটি বিষয় হলো, এখানে শিল্প কারখানাগুলো সহ এখানে অনেক শ্রমিকের বসবাস। এই শ্রমিকরা মূলত ভোটের মাঠের অনেক ধরনের ইকুয়েশন তারা আসলে তৈরি করেন, জয় পরাজয়ের ক্ষেত্রে অনেকটা ভূমিকা রাখেন। এছাড়া এখানে যে তরুণ সমাজ, ছাত্র সমাজ রয়েছেন, ছাত্র সমাজের যে ভূমিকা থাকে নির্বাচনী মাঠে। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন এই এলাকাতে মাদকের ব্যাপক সমস্যা রয়েছে। মাদক নির্মূলের জন্য তারা ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা ভোটারদের সাথেও কথা বলেছি। এখানে তরুণ ভোটার এবং যারা মহিলা ভোটার রয়েছেন তারা চাচ্ছেন যে একটি শান্তিপূর্ণ নিরাপদ এই আসনটি করতে পারেন, এমন প্রার্থীকেই ভোট দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া
আরো কয়েকটি বিষয় এখানে কাজ করে। এখানে আপনি জানেন যে মাধবদীতে অনেক বড় একটি এখানে কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখানে কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এখানে ব্যবসায়ীরাও ভোটের মাঠে অনেক ধরনের প্রভাব বিস্তার করে থাকেন। প্রার্থীরা মূলত চাচ্ছেন যে প্রত্যেকটি ইকুয়েশন কাজে লাগিয়ে তারা ভোটের মাঠে জয়লাভ করার জন্য। এছাড়া আর ভোটাররা চাচ্ছেন একটি শান্তিপূর্ণ এই আসন গড়তে পারবে এমন একজন প্রার্থীকেই বেছে নেবেন তারা। এই ছিল নরসিংদী 1 আসন থেকে সবশেষ তথ্য। আর সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। কেরানীগঞ্জের জমেলা টাওয়ারের একটি 12তলা ভবনে আগুন লাগার 5 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। প্রচন্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও ওই ভবন থেকে এই পর্যন্ত 42 জনকে উদ্ধার করা হয়েছে। এর আগে ভোরে বাবুবাজারে 12তলা ওই ভবনের নিচ তলায় ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোট 14টি ইউনিট আগুন নেভাতে অংশ নিয়েছে। ভবনের নিচতলায় আগুন লাগায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে ভবনে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস জানায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। মহান বিজয় দিবসকে সামনে রেখে ফুল চাষে ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালির কৃষকরা। সারের দাম বৃদ্ধি ও অসময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায় 2 মাস ফুল চাষ ব্যাহত হলেও এবার দাম ভালো হওয়ায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। কৃষকদেরকে ফুল চাষে পরামর্শ দেওয়া সহ নিয়মিত তদারকি করছে জেলা কৃষি বিভাগ। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা পাঠানো তথ্য চিত্র নিয়ে আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। 1982 সালে 1 বিঘা জমিতে রজনীগন্ধা দিয়ে ঝিকরগাছার গদখালিতে ফুল চাষ শুরু করেন মরহুম শের আলী। তার সফলতা দেখে পরবর্তীতে ধান, পাট ও প্রচলিত শস্য চাষ ছেড়ে এলাকার কৃষকরা ঝুঁকে পড়েন ফুল চাষে। 4 দশকের বেশি সময় ধরে সম্প্রসারিত হওয়া ফুল চাষ গদখালিকে এনে দিয়েছে ফুলের রাজধানীর খ্যাতি। এখানকার মাটি ও আবহাওয়া ফুল চাষের উপযোগী হয় এই অঞ্চলের কৃষকরা নিত্য নতুন জাতের ফুল চাষে নজির স্থাপন করছেন। সারা বাংলাদেশে পাঠানোর জন্য আমরা সবাই ব্যস্ত আছি এই ফুলগুলো নিয়ে। এখানকার উৎপাদিত ফুল জেলার চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। কৃষকরা জানান এবছর অতিবৃষ্টি ও সার কীটনাশকের দাম বেশি হয় ফুল চাষে খরচ পড়েছে অনেক বেশি। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম বেশি হয় ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা তাদের। সামনে যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো আশা করি যে আমাদের ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবো। গত বছরের চাইতে এবার বছর ফুলের বাজার ভালো, দামও ভালো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান ফুল চাষের ক্ষেত্রে ছত্রাক সহ যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তার সমাধান দিতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিশেষ করে তাদের রোগ পোকামাকড়, ফুলের ব্যবস্থাপনা। এবার 16 ডিসেম্বরকে কেন্দ্র করে 15 থেকে 20 কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশা কৃষকদের। যশোর জেলায় এবার 638 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উদ্বোধনের 1 বছর পার হলেও চালু হয়নি মাগুরার প্রফুল্ল প্রতিভা প্রবীণ নিবাস। বড় অঙ্কের অর্থ খরচ করে বহুতল ভবন নির্মাণ করা হলেও এটি তালাবদ্ধ করে রাখায় ক্ষুব্ধ স্থানীয়রা। এভাবে দিনের পর দিন ভবনটি পরিত্যক্ত থাকলে নষ্ট হবে মূল্যবান আসবাবপত্র ও যন্ত্রাংশ। তবে কর্তৃপক্ষ বলছেন প্রবীণ নিবাসটি দ্রুত চালু করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছেন তারা। মাগুরা থেকে সুজন মাহমুদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত 28 কোটি 19 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে 40,000 বর্গফুটের 2টি 5তলা ভবনের এই প্রবীণ নিবাস ও এতিমখানা। মাগুরা জেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বাস্তবায়িত প্রকল্পটিকে ঘিরে আশার আলো দেখেছিলেন ওখানকার বাসিন্দারা, কিন্তু উদ্বোধনের পরও এটি উন্মুক্ত না হওয়ায় হতাশ তারা। এই প্রকল্পটা যদি চালু না হয় তাহলে এই সরকারের এত টাকা ব্যয় করার উদ্দেশ্য কি ছিল? যদি এটা চালু হইতো আমাদের এলাকায় উন্নতি হইতো,
এলাকার লোকজন কর্ম করে বাঁচতে পারত, খাইতে পারত। এই ভবনে 50 জন প্রবীণ নাগরিক ও 50 জন এতিম শিশুর নিরাপদ আবাসনের ব্যবস্থা রয়েছে। তাদের ব্যবহারের জন্য এরই মধ্যে কেনা হয়েছে আসবাবপত্র। প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোটি টাকা খরচ করে কেনা হয়েছে ফিজিওথেরাপি মেশিন। এটা 1 বছর 2 মাস হলো এটা সরকার আমাদের চেয়ারম্যান স্যারের কাছে হস্তান্তর করছে। এখন আমাদের এখানে 19 জন অ্যাপ্লাই করছে এবং 18 জন আছে। 2 বছর আগে হয়েছে এই জিনিসটা কমপ্লিট, কোনো লোকজনই আসে না। আর না আসলে জিনিস ও সুপা টুপা মধ্যে ভিতরে সবকিছু রেডি হয়ে গেছে, যন্ত্রপাতি ল্যাপটপ সবকিছু ক্লিয়ার, তারপরেও কোনো চালু হচ্ছে না। সমাজসেবা অধিদপ্তর বলছে নিবাসটি চালু করতে ট্রাস্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আর ট্রাস্টের পরিচালক বলেন কার্যকর ব্যবস্থা নেবেন তারা। প্রকল্পটি জুন 2024 সালে আমরা হস্তান্তর করেছি প্রফুল্ল প্রতিভা ট্রাস্টের নিকট। আমরা বলেছি যে তারা যেন ঠিকঠাক মতো কাজগুলো করে। এখানে এখন যারা আছে মূলত স্বেচ্ছাসেবী সবাই, এদেরকে বেতন দেওয়ার ক্ষমতা এখনো ট্রাস্টের হয় না। অদূর ভবিষ্যতে হয়তো বা সুদূর ভবিষ্যতে আমি জানি না, আমি আশা রাখি হবে। আশ্বাস নয়, অবিলম্বে কার্যকর পদক্ষেপ দেখার অপেক্ষায় মাগুরাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। শ্রমিক অধ্যুষিত গাজীপুর ভাঙা সড়ক আর অনুন্নত নাগরিক সেবায় জর্জরিত। প্রার্থীদের কাছে উন্নত রাস্তাঘাট, নিরাপদ গণপরিবহন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি তাদের। যারা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকে ভোট দেবে গাজীপুরবাসী। গাজীপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। নির্বাচনী প্রচার প্রচারণায় গাজীপুর এখন উৎসব মুখর। জনবহুল টঙ্গী, গাজীপুর সিটির পাড়া মহল্লা, শ্রীপুর কালিয়াকৈরের কারখানা আর কাপাসিয়া কালীগঞ্জের গ্রামীণ জনপদ প্রার্থী ও সমর্থকরা ভোটারের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটাররা বলছেন শিল্পাঞ্চল হলেও নাগরিক সেবা থেকে বঞ্চিত তারা। উন্নত রাস্তাঘাট, নিরাপদ গণপরিবহন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি তাদের। যারা মানুষের সেবা নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকেই দেবেন ভোট। কলকারখানা, গ্রিন কলকারখানা, সেই সাথে মাদক মুক্ত একটি কাপাসিয়া উপহার দেবে। আমরা প্রার্থীকে আমরা বিজয়ী করব। এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ইত্যাদি দূর করার জন্য যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন তাকে এলাকার মানুষ ভোট দিবে। গাজীপুর শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। দল যখন ঐক্যবদ্ধ হবে 24 ঘন্টার মধ্যেই কালিয়াকৈরে নির্বাচনী বাতাস ভিন্ন খাতে প্রবাহিত হবে। সুতরাং আমাদের এখন মূল লক্ষ্য ওই একটাই, দলের ঐক্যবদ্ধতা ফিরিয়ে আনা। আর প্রার্থী হিসেবে এটাই হলো আমার প্রধান লক্ষ্য। সামাজিক যে বিভাজন তৈরি হয়েছে সেটা নিরসন দরকার, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি যাতে ঐক্যবদ্ধ কাপাসিয়া হিসেবে আমরা এগিয়ে যেতে পারি, কাপাসিয়া উন্নয়নে কাজ করতে পারি। দেশের জন্য যিনি ভালো হবেন দল দেখবেন না, যিনি ভালো হবে তাকে ভোট দেন। আপনি আপনার পার্শ্ববর্তী যে অন্যায়গুলো হয়, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, অবিচার, প্রতিহিংসা, হানাহানি বন্ধ হবে যার দ্বারা, তাকে ভোট দেন। তরুণরা চায় যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান হোক, তরুণরা চায় যে এখানে স্বাস্থ্যের সেবাটা নিশ্চিত হোক, তরুণরা চায় যে এলাকাটা মাদক মুক্ত হোক, তরুণরা চায় এলাকাটা সন্ত্রাস মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক। এগুলি তরুণদের প্রত্যাশা এবং এই প্রত্যাশা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। গাজীপুর জেলার প্রায় 29 লাখ ভোটার এখন অপেক্ষায় তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গাজীপুর। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ সদরে আছেন সহকর্মী ঐশী গোস্বামী প্রমা। সেখানকার নির্বাচনী হালচাল জানতে এবার যুক্ত হচ্ছি তার সাথে। প্রমা, ভোটের তফসিলের পর প্রার্থীদের কি ধরনের কর্মযোগ্য দেখতে পাচ্ছেন? সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি যাচ্ছি নারায়ণগঞ্জে, এখনো পৌঁছতে পারিনি। রাস্তায় একটু যানজটের কারণে পৌঁছাতে অনেকটাই সময় লেগেছে, এখনো পৌঁছাতে পারিনি। পৌঁছালে হয়তো তখনকার খবরটা আমরা জানাতে পারবো। জানিয়ে রাখি যে ভোটের প্রচারণা কিন্তু নারায়ণগঞ্জ অনেকটাই আলোচনায় রয়েছে। নারায়ণগঞ্জে 3 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, জামাত থেকে রয়েছে, বিএনপি থেকে রয়েছে, এনসিপি থেকে রয়েছে। সবার মধ্যেই হাড্ডাহাড্ডি একটা কম্পিটিশন চলছে, কে কার আগে লিফলেট বিতরণ করবে, কে কার আগে তাদের প্রচারণা সম্পন্ন করবে।
আর ভোটের আগে বা নির্বাচনের সময়টা যদি বলি, সেই সময় কিন্তু নারায়ণগঞ্জ বেশ একটা হাইপের মতো থাকে। নারায়ণগঞ্জ বেশ জনপ্রিয় ভোটের ক্ষেত্রে যদি আমরা বলি, নির্বাচনের আগে নির্বাচনের প্রচারণায় কিংবা নির্বাচনের একটা উৎসব মুখর একটা পরিবেশ হয়ে থাকে নারায়ণগঞ্জে। তো সেখানে পৌঁছালে হয়তো যে প্রার্থীদের প্রচারণা, তারপর হচ্ছে জনগণের চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশা হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। পরবর্তী সংবাদে আমরা জানাবো অবশ্যই যে নারায়ণগঞ্জে ভোটের প্রচারণা, প্রার্থীদের প্রচারণা আর জনগণের চাওয়া পাওয়া কি রয়েছে। তো পরবর্তী সংবাদে আশা করছি সাথে থাকবেন। তো এই ছিল সালাম সিল ভোটার গাড়ি নিয়ে আমার কাছে সর্বশেষ। প্রমাদ, ধন্যবাদ আপনাকে। এবারে সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। নার্গিস মোহাম্মদী নোবেল পুরস্কার জেতার সময় কারাগারে বন্দী ছিলেন। গত বছর ডিসেম্বরে কারাগার থেকে মুক্তি পান তিনি। এই মাসের শুরুতে মারা যাওয়া এক আইনজীবী স্মরণ সভা থেকে তাকে সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। খসরু আলীকুর্দি নামের ওই আইনজীবী নিজ অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইরানের নারীদের উপর দমন পীড়নের বিরুদ্ধে সংগ্রাম ও মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করার স্বীকৃতি স্বরূপ শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি। এবারে খেলার খবর। ভিক্টর সিগানকভের জোড়া গোল স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দারুণ জয় পেয়েছে জিরোনা। এই জয় তাদেরকে রেলিগেশন অঞ্চল থেকে অবস্থান পাল্টে দেয়। নিজেদের মাঠ এস্তাদিও আনোয়তায় খেলার ৩৫ মিনিটে গঞ্জালো গুয়েদেসের গোলে লিড নেয় রিয়াল সোসিয়েদাদ। দ্বিতীয়ার্ধে পাল্টে যায় দৃশ্যপট। কঠিন লড়াই আর মাঠ দখলে রেখে খেলার ৭৬ ও ৮৪ মিনিটে ২ গোল করে জিরোনার জয় নিশ্চিত করেন ভিক্টর সিগানকভ। এই জয়ে ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোন থেকে আপাতত পরিত্রাণ পেয়েছে জিরোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। প্রায় ১.৫ যুগ পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলিবিদ্ধ ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা, বিভিন্ন স্থানে বিক্ষোভ। কেরানীগঞ্জে জমিলা টাওয়ারের ১২ তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এবং মহান বিজয় দিবসকে সামনে রেখে ফুল চাষে ব্যস্ত যশোরের গদখালির কৃষকরা। এবার ভালো দাম পাওয়ার আশা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।